প্রিয় সম্মানিত সহকর্মী বৃন্দরা, আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের ধারাবাহিক আয়োজন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব প্রতিষ্ঠান পদে ভাইবার যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে বাছাই করা 20টি প্রশ্ন। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন। আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেননি, অনুরোধ করব সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের পিন কমেন্টও দেওয়া থাকবে। আপনারা সেই ক্লাসগুলো একটু অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যে 20টি প্রশ্ন বাছাই করেছি আজকে। প্রথম প্রশ্ন, আপনার শিক্ষকতা জীবনে এমন একটি সাফল্যের কথা বলুন যা আপনাকে প্রধান হওয়ার আত্মবিশ্বাস দেয়। এই কোশ্চেনগুলো হচ্ছে একটু মানে রিজনিং টাইপের কোশ্চেন, মানে আপনাকে একটু সমস্যা বা প্রবলেমের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে, আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। তো এই প্রশ্নগুলো যদি শুরু থেকেই বা আগেভাগেই আপনার না জানাশোনা থাকে, আপনি হুট করে ভাইবা বোর্ডে এগুলো করে ফেলতে পারবেন না। আর আরেকটি কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বেসিক যে বিষয়গুলো, যেমন আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার প্রতিষ্ঠান পরিচিতি, আপনার প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য, এই তথ্যগুলো আপনি একটু জোগাড় করে নেবেন। আপনার প্রতিষ্ঠানের সার্বিক তথ্যগুলো, আপনার প্রতিষ্ঠান কত সালে স্থাপিত হয়, আপনার প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার সময় প্রতিষ্ঠান প্রধান কে ছিলেন, জমি কে দিয়েছিলেন, কত সাল থেকে এমপিও প্রাপ্য হন আপনারা, বা কত সাল থেকে এমপিও পাওয়া শুরু করেন, এই বিষয়গুলো সম্পর্কে একটু তথ্য এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য যেগুলো একদম বেসিক তথ্য, কোর ইনফরমেশন, বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত, বাংলাদেশের শিক্ষা যে মানে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে, শিক্ষামন্ত্রী মহোদয়কে, এই সমস্ত বিষয়গুলো একদম কোর তথ্য, এগুলো আপনারা কালেক্ট করে নেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এইখানে এই যে প্রশ্নটিতে আপনি আপনার মতো করে বলবেন। আর আমরা আরেকটা যেটা বলছিলাম, স্টার, আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন এই স্টার সিকোয়েন্সটাকে ফলো করার জন্য। তো স্টার সিকোয়েন্সটা যখন ফলো করবেন তখন ওভারঅল একটি পারফেক্ট আনসার হয়। তো আসি আমরা, যেই কাজটি আপনি করেছেন সেই কাজটির কথা আপনি বলবেন যে এই কাজটি আমি করেছি। আপনার এলাকায় জেলা উপজেলার শিক্ষার হার এবং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে আমাদের বলুন। তো এই ক্ষেত্রে আপনার এলাকার বিখ্যাত তথ্য, আপনার এলাকার তথ্য দিন, যেমন আপনার জেলা নাম, শিক্ষার হার শতাংশ, এখানকার প্রখ্যাত ব্যক্তির নাম এগুলো বলুন। শিক্ষাক্ষেত্রে তার অবদান এগুলো বলুন। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রধান হিসেবে আপনার প্রথম পদক্ষেপ কী হবে? খুবই টেকনিক্যাল একটি কোশ্চেন। এটার উত্তর আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে আমি একটা উত্তর যেটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, আমার প্রথম কাজ হবে শিক্ষকদের মানসিকভাবে প্রস্তুত করা এবং নতুন কারিকুলামের অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা। তারপরে এসে আমরা BNQF বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ এটা একটু জেনে নেবেন। তারপরে এসে এমপিও নীতিমালা অনুযায়ী, এইখানে একটু ভুল হয়েছে যে এমপিও নীতিমালা 2025 হবে। আচ্ছা যাই হোক, এটা আপনারা কারেক্ট করে নিন, আমি কারেক্ট করে দিচ্ছি। এমপিও নীতিমালা 2025 হবে, সংশোধিত আর কি। মূল শর্তগুলো কি কি এগুলো একটু দেখে নেবেন। পরটাতে আসি আমরা, প্রতিষ্ঠানের বা প্রশাসনিক এবং আইন পরিপত্র সম্পর্কে আপনি কতটা সচেতন? একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো একটু আপনি জেনে নেবেন যে আপনি কোন কোন সোর্স থেকে আইন এবং পরিপত্রগুলো সংগ্রহ করেন বা একদম আপডেট পান। পরটাতে আসি আমরা, বাংলাদেশের প্রতিষ্ঠানে একটি দক্ষ টিম তৈরির কৌশল কী হবে? আপনি আপনার মতো করে বলবেন। ম্যানেজিং কমিটি যদি সরকারি বিধি বহির্ভূত কোনো সিদ্ধান্ত নিতে চাপ দেয় তবে আপনি কী করবেন? এই প্রশ্নের উত্তরটি আমি গতকালকে একবার দিয়েছিলাম, আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করে এই প্রশ্নটিকে আবারও এর সাথে ইনক্লুড করে দিলাম। আপনার উত্তরটা একটু আপনাদের মতো করে দেখে নেবেন। আর যদি কোনো প্রশ্নের উত্তরে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্নের নম্বর উল্লেখ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব উত্তরটা বিস্তারিত দিয়ে দেওয়ার জন্য, কারণ 20টা প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। পরিবর্তন ব্যবস্থাপনা
বলতে আপনি কি বোঝেন? প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে কোনো নতুন পদ্ধতি যেমন ডিজিটাল হাজিরা বা অনলাইন পেমেন্ট চালু করার সময় যে চ্যালেঞ্জগুলো আসে তা ধাপে ধাপে এবং সবার সমন্বয়ে বাস্তবায়ন করাই হলো পরিবর্তন ব্যবস্থাপনা। এটা হচ্ছে কোর। এর সাথে আপনি অন্যান্য বিষয়গুলো যোগ করে দিতে পারেন। তারপরটাতে আসি, এমআইএস ডাটাবেসে তথ্য ভুলের প্রভাব কি হতে পারে। তথ্য ভুল থাকলে শিক্ষক শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ হওয়া, বেতন ভাতা আটকে যাওয়া এবং সরকারি সঠিক পরিকল্পনা প্রণয়নে বাধা সৃষ্টি হতে পারে। 11 নম্বর প্রশ্ন, দাপ্তরিক নথিপত্র এবং ক্যাশবুক স্বাক্ষরের ক্ষেত্রে আপনি কতটা সতর্ক থাকবেন? প্রতিটি ভাউচার এবং নথিপত্র যাচাই করে আমি স্বাক্ষর করব না, কারণ একজন প্রধান হিসেবে প্রতিটি আর্থিক ও প্রশাসনিক কাজের জন্য আমি আইনিভাবে দায়বদ্ধ। আপনি হলেন প্রথম দায়ী ব্যক্তি, অর্থাৎ বাকি যাই কিছু হোক না কেন একদম প্রথমে আপনাকেই দায়ী করা হবে। কোনো সহকর্মীর বিরুদ্ধে শোকেস করার নিয়ম কি, এটা আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে জানতে হবে। অভিযোগ পাওয়ার পর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নির্দিষ্ট সময়, সাধারণত 7 দিন দিয়ে লিখিত কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। লৈঙ্গিক ভারসাম্য ও শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করতে আপনার পরিকল্পনা কি? প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন করবে, একটি শক্তিশালী যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা ও নিরাপদ কমন রুম ও স্যানিটেশন নিশ্চিত করা। পিপিআর অনুসরণ করে মালামাল কেনা কেন জরুরি? এটি সরকারি অর্থের অপচয় রোধ করে, কেনাকাটার স্বচ্ছতা আনে এবং প্রতিষ্ঠানের প্রধানকে যে কোনো আইনি ঝুঁকি থেকে রক্ষা করে। সরকারি অর্থের অপচয় রোধ করবে এবং কেনাকাটায় স্বচ্ছতা আনবে এবং একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে মানে আপনার যে আইনগত রক্ষা কবচ এই কেনাকাটার বেলায় বা সরকারি টাকা খরচের বেলায় আপনাকে এই পদ্ধতিগুলো মানতে হবে। তা না হলে যে কোনো সময় আপনি ফিনান্সিয়াল অডিট বা আর্থিক অডিট যখন হবে তখন আপনি আটকে যেতে পারেন। সংকট মুহূর্তে মিডিয়া সামলানোর সঠিক পদ্ধতি কী কী? অতি উৎসাহী বা বিভ্রান্তকর তথ্য না দিয়ে কেবল বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশ করা, প্রয়োজনে একটি লিখিত স্টেটমেন্ট দেওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা। ডিজিটাল লার্নিং বা স্মার্ট এডুকেশন নিয়ে আপনার ভিশন কী? আমার ভিশন হলো প্রতিটি শ্রেণীকক্ষকে পর্যায়ক্রমে আইসিটি বান্ধব করা এবং শিক্ষকদের এই কন্টেন্ট তৈরিতে শতভাগ সক্ষম করে তোলা। আর আমার ভিশন হলো যে ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, ব্যক্তিগতভাবে আমার ভিশন হলো আমার পাঠঘর আপনাদের পাঠঘরকে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। আমরা চাই আমাদের জায়গা থেকে শিক্ষা বিষয়ে যে কোর কাজগুলো সেই কোর কাজগুলো করা। এটার জন্যই আপনাদের সাথে আজকে এতদিন আপনাদের সাথে বোঝাপড়া বা আপনাদের সাথে ওঠা বসা। আমরাও চাইব যে আমার পাঠঘর যদি সত্যিকার অর্থেই কোনো না কোনোভাবে যদি সকল স্তরের শিক্ষার কোনো কাজে যদি আমার পাঠঘর কখনো আপনাদের কাজে লাগে, আমি মনে করব যে সেটাই আমাদের প্রকৃত সার্থকতা। 1952 থেকে 1971 এই ইতিহাসে গুরুত্বপূর্ণ 5টি সাল এবং ঘটনার নাম বলুন। এটা 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ কী বলে আপনি মনে করেন? মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং দক্ষ জনশক্তি তৈরি করা। 19 নম্বর, ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা প্রধান পদের জন্য কতটা জরুরি? এটা তো জরুরি, খুব খুব জরুরি। এটা আপনি আপনার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তবে রোবটিক উত্তর যেন না হয়। পাশাপাশি এটাও জরুরি, দেখুন সব কিছু মিলিয়ে এই ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য আমরা ভিডিও করে যাচ্ছি, তো আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটাও জরুরি যেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। আবার আপনাদের জন্য জরুরি, কারণ এই যে দেখুন আমরা যেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, আমরা বলবো না যে আমরা সেরা, আমার পাঠঘর এটা সেরা বা আমরাই একমাত্র, সেটা বলবো না। অন্য জায়গা থেকে আমরা একটু ভিন্নভাবে প্রকৃতিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো সেই হিসেবে এগুলোর ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করবেন। এরপরে এসে চাপের মুখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটি উদাহরণ দিন, অর্থাৎ আপনি চাপের মুখে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন।
এটা আপনি আপনার মতো ধরুন পরীক্ষার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল বা কোনো শিক্ষার্থী অসুস্থ হলো, সেই সময়ে বিচলিত না হয়ে বিকল্প আলোর ব্যবস্থা করা বা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া, এটাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বা আপনি আপনার মতো করে, বা যেহেতু আপনারা 20-25 বছর বা তারও বেশি সময় ধরে এই শিক্ষকতা পেশায় আছেন, তো সুতরাং আপনাদের তো অনেক বাস্তব অভিজ্ঞতা আছে, সেখান থেকে একটি ঘটনা বলুন। তো এই 20টি প্রশ্ন ছিল আপনাদের। তো আমরা এই যে প্রশ্নগুলো সামগ্রিকভাবে যেগুলো আপনাদেরকে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ সবগুলোকে গুছিয়ে এক জায়গায় করে আপনাদেরকে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি। যেহেতু অন্তত ক্লাসগুলো আগে যাচ্ছে, এগুলোই তো আমাদের পিডিএফে আসবে, তো সুতরাং আগে আপনারা এগুলো দেখেন, পিডিএফটা ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। আর এই পিডিএফটা পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা পিডিএফটা তো ইউটিউবে দিতে পারবো না, আমরা ফেসবুক পেজে আমরা পিডিএফ এবং ইমেজটা দিয়ে দেব। তো সব কিছু মিলিয়ে এর বাইরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, নির্দ্বিধায় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো সব কিছু মিলিয়ে ভাইবার জন্য একদমই মন খারাপ করবেন না বা একদিনের টেন্স নেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা শিক্ষকদের শিক্ষক এবং আপনারা অনেক অভিজ্ঞ মানুষ। তো সেই হিসেবে একটু আমরা যেটাকে বলে লিভারেজ, সেটা তো আমরা পাবোই ইনশাল্লাহ। ভাইবা বোর্ডে আমরা সবাই ভালো করব। আর যেহেতু 11,000 পদের বিপরীতে মাত্র 14,000 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, সেখানেও একটা ভালো একটা সুযোগ আছে সবার কাঙ্ক্ষিত যে পদ, সেই পদে নিয়োগ পাওয়ার জন্য। এবং এইখানে আরেকটুকু কথা আছে, সেটা হচ্ছে যে পদ তো 11,000, উত্তীর্ণ হয়েছে 14,000, কিন্তু একই ব্যক্তি আবার একাধিক পদে উত্তীর্ণ হয়েছেন। তো সেই সরল সমীকরণটা আমরা যদি করে, ইনশাল্লাহ আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান পদে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন, ইনশাল্লাহ সবাই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, অর্থাৎ কোনো না কোনো একটি পদে আপনাদের চাকরি ইনশাল্লাহ হবেই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।